আজকে শুরু করব প্রজেক্টাইল মোশন এর পার্ট 1। আজকে শুধুমাত্র বেসিক জিনিসটাই বলবো, আর তোমরা নিশ্চয়ই পড়ে নিয়েছো ভেক্টরের পার্টগুলো সব। তাহলে শুরু করা যাক প্রজেক্টাইল মোশন। দেখো, আমরা একমাত্রিক গতি পড়েছিলাম, সেখানে কি পড়েছিলাম? 1D মোশন। সেখানে কি ছিল? বস্তুর গতিটা, ধরুন একটা তারের মধ্যে পিঁপড়ে চললো, একটা তারের মধ্যে একটা পিঁপড়ে যাচ্ছে, তাহলে এর গতিকে প্রকাশ করতে কী লাগবে? শুধুমাত্র দূরত্ব, একটাই ভেক্টর লাগবে, মানে একটাই অক্ষ লাগবে। তাহলে যে সমস্ত বস্তুর গতি বা অবস্থানকে প্রকাশ করতে একটা মাত্র অক্ষ সিস্টেমের প্রয়োজন হয় তাকে বলা হয় কি? একমাত্রিক গতি, বা একটা মাত্রার প্রয়োজন হয়। ইকুয়েশনগুলো কেমন ছিল? ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, যেখানে ভিটা হচ্ছে কি টি সময় পর বেগ, ইউটা প্রাথমিক বেগ, এটা সুষম ত্বরণ। সিমিলারলি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, এসটা হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব। এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার। এগুলো সাধারণত আমরা একমাত্রিক গতিতে ইউজ করেছিলাম। এবং বস্তু গতি যদি উলম্ব হয়, অর্থাৎ ওপর দিয়ে ছোড়া হয়, সেক্ষেত্রে এটা কি হয়ে গিয়েছিল? জি। ঠিক আছে, এবারে আমরা পড়ব কি? দ্বিমাত্রিক গতি, অর্থাৎ 2 ডাইমেনশনাল মোশন। একটা হয় কি সার্কুলার মোশন, আর একটা হয় প্রজেক্টাইল মোশন। সার্কুলার মোশনটা কোনটা? একটা বৃত্তপথে ঘুরছে একটা বস্তু, সেটা হচ্ছে সার্কুলার মোশন, বা একটা অক্ষকে বা একটা বিন্দুকে কেন্দ্র করে। আর এটা হচ্ছে কি প্রজেক্টাইল মোশন, অর্থাৎ প্রাসের গতি। প্রাসের গতি তাহলে কি? এটা হচ্ছে 2D, অর্থাৎ 2 ডাইমেনশনাল মোশন। প্রথমে আমরা জেনে নিই প্রাস জিনিসটা কি। প্রাস কি? প্রজেক্টাইল, অর্থাৎ প্রাস। প্রাস কি? কিছুই নয় ঘোড়ার ডিম, কিছুই নয় ঘোড়ার ডিম। একটা বস্তু বা একটা ঢেলা, নিশ্চয়ই তোমরা অন্য জনের গাছে কুল আম পেরেছো ছোটোবেলাতে। সে ঢেলাটাকে ছুটতে হয়, বা ধরুন অনেক সময় কোনো কিছু মারার জন্য ইউজ করেছো, তো সেই ঢেলাটা কী হয়? আমরা এটা কোণ করে ছুড়ি, অর্থাৎ মানে ভূমির সাথে কি হয়? থিটা কোণে ছোড়া হয়। যখন এটা ভূমির সাথে থিটা কোণে ছুড়ে দেব, অর্থাৎ যে কোনো কোণে ছুড়ে দিলে সেটাকে বলবো কি আমরা? প্রজেক্টাইল প্রাস। সংজ্ঞাটা কী লিখবো তাহলে? ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে যে কোনো কোণে, অর্থাৎ অ্যাঙ্গেলটা যা খুশি হতে পারে, 0 থেকে যা খুশি হতে পারে, যে কোনো কোণে প্রক্ষিপ্ত বস্তুকে বলা হয় প্রাস। কাকে বলা হয়? বস্তুটাকে প্রাস বলা হয়। কখন বলবো? যখন একটা ভূমির সঙ্গে যে কোনো কোণে ছোড়া হবে তখন। ঠিক আছে, এবং হচ্ছে কি এর গতিটা অভিকর্ষের মধ্যে এর গতিটাকে বলা হয় কি? প্রাসের গতি। এখানে আমি এটাকে ইন্ট্রোডিউস করছি এই কারণেই, এর অভিকর্ষজের মধ্যে গতিকে বলা হয় প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন তাহলে কি? এর বলতে কার? প্রাসের। এর বলতে কোনটা? প্রাস। এর বলতে প্রাস। এর অভিকর্ষের মধ্যে গতিকে বলা হয় প্রজেক্টাইল মোশন। এইটা হচ্ছে কি ইম্পর্ট্যান্ট টার্ম একটা, এই জন্য আমি উল্লেখ করলাম। কারণ যে কোনো বস্তুর গতিটাকেই বলা হবে কি? তার গতি। আলাদাভাবে বলার কিছু নাই, কিন্তু এখানে ইম্পর্টেন্স হচ্ছে কি? অভিকর্ষের মধ্যে গতি হতে হবে, তবে সেটা হবে প্রাস। কী হলো? একটা বস্তু আছে, একে আমি ছুড়লাম, ইউ বেগে ছোড়া হলো, কত? ভূমির সাথে থিটা কোণে। তখন এই বস্তুটাকে কী বলবো? প্রাস। আর এর গতিকে কী বলবো? এর গতিকে বলা হবে
প্রাসের গতি। এবার সংজ্ঞার মধ্যে ঢোকানো, দেখো ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছাকাছি, এটা কেন বলা হলো? তোমরা ভূপৃষ্ঠ বলতে কি, এখানে এখানে অভিকর্ষে বলতে কি হয়, জি এটা কাজ করে, ফ্যাক্টর জি, অভিকর্ষ ত্বরণ। মহাকর্ষ চ্যাপ্টারে পড়বে তোমরা যে এটা যদি ভূপৃষ্ঠ হয় তাহলে এর থেকে যত উপরে উঠবে জি এর মান তত কী হবে, কমবে, যত নিচে নামবে জি এর মান কমবে। অর্থাৎ তুমি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠো বা নিচে নামো, যাই করো না কেন জি এর মানটা কমবে। যদি এই মানটা ক্ষুদ্র হয় তাহলে কী হবে, জিটা মোটামুটি কনস্ট্যান্ট থাকে। সেজন্যই বলা হচ্ছে কি এমন পয়েন্ট নিতে হবে, এমন জায়গা নিতে হবে, অর্থাৎ ভূপৃষ্ঠ কাছাকাছি যে কোনো বিন্দু থেকে, সেই বিন্দুটা কোথায় হবে, ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছাকাছি। অর্থাৎ কি জি, অর্থাৎ জি এর মানটা ধ্রুবক থাকতে হবে। তাই প্রাসের গতি পড়ার সময় কিছু অ্যাজাম্পশন করে নিতে হয়। সেই অ্যাজাম্পশনগুলো কী কী দেখিনি আমরা। অ্যাজাম্পশন অফ প্রজেক্টাইল মোশন। এক নম্বর কি, সমস্ত বিন্দুতে জি এর মান ও অভিমুখ ধ্রুবক থাকতে হবে। দু নম্বর পয়েন্ট, যখন একটা বস্তুকে আমি ছুঁড়বো বা তুমি যখন বাইকে চেপেছো, নিশ্চয়ই বাইকে চাপলে কি হয়, গতি বাড়লে কি হয়, বায়ুর বাধা থাকে। যে কোনো বস্তু বায়ুর মাধ্যমে গতিশীল হলে কী হবে, এটা বাধা দেবে। সেই বাধাটা আমরা এখানে গণনা করব না। কী ধরবো, বায়ুর বাধা কী ধরে নেব, নগণ্য। বায়ুর বাধা নগণ্য ধরে নেব। যদি নগণ্য না ধরি আমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। তিন নম্বর পয়েন্ট কী ধরবো, পৃথিবী ঘুরছে নিজের চারিদিকে, তাহলে পৃথিবী যদি ঘুরে তাহলে আমরাও ঘুরছি, তাহলে তার তো প্রভাব থাকবে, সেই প্রভাবটাকেও নগণ্য ধরবো। তাহলে কি, পৃথিবীর ঘূর্ণায়নের প্রভাব নগণ্য ধরবো। 4 নম্বর কি, পৃথিবীটা কেমন, কমলা লেবুর মতো। অর্থাৎ কি, এই পয়েন্ট আর এই পয়েন্ট দেখো কি হচ্ছে, যদি এই পয়েন্ট আর এই পয়েন্টে নিই, এটা সামান্য পার্থক্য হয়ে যাচ্ছে উচ্চতার, সামান্য উচ্চতা পার্থক্য হয়ে যাবে, কিন্তু এটা বিশাল হওয়ার জন্য, অর্থাৎ সচরাচর আমরা যে দূরত্বে কাজ করি সেই দূরত্বের সাপেক্ষে কী হচ্ছে, সমতল হয়। অর্থাৎ কী বলো, পৃথিবীর প্রভাবটা, তার যে গোলাকার তার প্রভাবটা নগণ্য। পৃথিবীর গোলীয় তলের প্রভাব নগণ্য। এই 4টা পয়েন্টকে আমরা ধরে নিয়ে তারপর প্রাসে ঢুকবো। প্রাস বলতে কি বললাম, যে কোনো বস্তু যাকে ছোড়া হবে কি ভূপৃষ্ঠ থেকে যে কোনো কোণে, এবং তার কি মোশন আন্ডার গ্র্যাভিটিকে বলা হয় কি প্রজেক্টাইল মোশন আন্ডার গ্র্যাভিটিকে বলা হয় কি প্রজেক্টাইল মোশন। এবং এইটা এর যাবতীয় যা ক্যালকুলেশন করব আমাকে এই 4টা জিনিসকে মাথা থেকে বাদ দিয়ে দেবো, ওটা নাই ভেবে নেব। ঠিক আছে, লিখে দিও না বা ঘোড়ার ডিম। দেখো, একটা বস্তু যদি ছোড়া হয়, এটা বস্তুটাকে আমি ছড়লাম কি ভূমির সাথে থিটা কোণে ছোড়া হলো, ইউ বেগে ছোড়া হলো। তাহলে ইউটা হচ্ছে কি প্রাথমিক বেগ, ছড়লাম। তাহলে গতিটা কেমন হবে, আমি অক্ষ সিস্টেম বের নিচ্ছি, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। তাহলে এর গতিপথটা কেমন হবে, ঢেলা ছুড়েছ নিশ্চয় দেখেছ, গতিপথটা কেমন হবে, এরকম হবে। অর্থাৎ ও বিন্দু থেকে ছড়েছি, এখানে এ বিন্দুতে এসে পড়লো, এখানে হচ্ছে কি বি বিন্দু আর এটা সি বিন্দুটা কী হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, আর এখানে হচ্ছে কি থিটা কোণে ছোড়া হয়েছে,
তাহলে ও বিন্দুটাকে কি বলবো আমরা? পয়েন্ট অফ প্রজেকশন, পয়েন্ট অফ প্রজেকশন। ভিটাকে কি বলবো? ভি। ইউটাকে ভেলোসিটি অফ প্রজেকশন, ভেলোসিটি সরি ইউটাকে কি বলবো? ভেলোসিটি অফ প্রজেকশন, ভেলোসিটি অফ প্রজেকশন। ঠিক আছে, এই ইউটাকে বলবো কি? ভেলোসিটি অফ প্রজেকশন। আর আছে কি? পয়েন্ট অফ প্রজেকশন। এই অ্যাঙ্গেলটাকে থিটাটা কি বলা হবে? অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ঠিক আছে, নোট করো এগুলো। আর ও এটা হচ্ছে কি? রেঞ্জ, অর্থাৎ অনুভূমিক দিকে বস্তুটা কত দূরত্ব যাবে সেটা হচ্ছে কি? ও এ, সেটা হচ্ছে রেঞ্জ বা প্রক্ষেপ সীমা, প্রক্ষেপ সীমা, প্রজেকশন রেঞ্জ। ও বি সি একে ম্যাক্সিমাম হাইট। ঠিক আছে, এই টার্মগুলো কি এর সাথে রিলেটেড? পয়েন্ট অফ প্রজেকশন, ভেলোসিটি অফ প্রজেকশন, রেঞ্জ, ম্যাক্সিমাম হাইট। এরপর দেখো, আর এই গতিপথটাকে কি বলবো আমরা? ট্র্যাজেক্টরি, ট্র্যাজেক্টরি। এরপর দেখো, এই যে ইউ বেগটা নেওয়া হয়েছে, এটা কি করা হয়েছে? থিটা কোণে ছোড়া হয়েছে। থিটা কোণে যখনই ছুঁড়েছি, অর্থাৎ কি এটা এক্স অক্ষ আছে, একটা ওয়াই অক্ষ আছে, অর্থাৎ এক্স অক্ষ এটা, আর একটা ওয়াই অক্ষ। তাহলে এর দুটো কম্পোনেন্ট হবে, একটা হবে এদিক বরাবর কী হচ্ছে? ইউ কস থিটা, এদিকে কথা হবে ইউ সাইন থিটা। এই ইউ কস থিটাটা কি? ইউ কস থিটা কি? হরাইজন্টাল কম্পোনেন্ট। কম্পোনেন্ট অর্থাৎ আনুভূমিক দিকে তার গতি। এর মানটা কোনো রকম কোনো সময়, এটা হচ্ছে কি? মান সর্বদা স্থির। আর ভিটা ইউ কস থিটা, ইউ সাইন থিটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই দুটো কম্পোনেন্ট কি হচ্ছে? একে অপরের উপর নির্ভরশীল নয়। এই দুটো কম্পোনেন্ট কী হবে? ইউ সাইন থিটা ও ইউ কস থিটা একে অপরের উপর নির্ভরশীল নয়, একে অপরের উপর নির্ভরশীল নয়। তাই এটাকে বলা হয় কি? বা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এটা বলা হয়, এটিকে বলা হয় কি? প্রিন্সিপাল অফ ইন্ডিপেন্ডেন্সি। ফিজিক্যাল PHYSS ইন্ডিপেন্ডেন্সি অফ মোশন। কেন বললাম? কারণ ইউ কস থিটা এবং ইউ সাইন থিটা কী হচ্ছে? পরস্পরের উপর নির্ভরশীল নয়। যেখানে বললাম কি? ইউ কস থিটা কী হবে? ইউ কস থিটা সর্বদা ধ্রুবক, সর্বদা ধ্রুবক, এবং এটি বস্তুটিকে অনুভূমিক দূরত্ব যেতে সাহায্য করবে। তাহলে আনুভূমিক দিকে যেটা যাবে সেটা কে সাহায্য করবে? ইউ কস থিটা, দেখতেই পাচ্ছ এদিকে আছে। আর ইউ সাইন থিটা কী করবে? ইউ সাইন থিটা বস্তুটিকে উপরে উঠতে সাহায্য করবে। এর গতিটা হচ্ছে কি? সমবেগে গতি, অর্থাৎ ধ্রুবক সমবেগে গতি। এটা হচ্ছে কি? সমত্বরণে গতি। এর গতিটা কী হবে? এটা হবে কি? সমত্বরণে গতি। নোট করে নাও এটা।
এবং টাইপস প্রকারভেদ। 1 নম্বর হচ্ছে কি অবলিক প্রজেক্টাইল মোশন। কোন কেসটা? এটা হচ্ছে কি অবলিক প্রজেক্টাইল মোশন। আমরা এটাই এখন পড়ব আপাতত আজকে ক্লাসে। যদি কোনো বস্তুকে ভূমির সাথে থিটা কোণে ছুড়ে দেওয়া হয় সেটা হবে কি অবলিক প্রজেক্টাইল মোশন। ঢিল ছোড়া, বন্দুকের গুলি ছোড়া, বা কি হতে পারে বর্ষা ছোড়া, দেখেছো বর্ষা ছোড়া, সেটা হচ্ছে কি অবলিক প্রজেক্টাইল মোশন। 2 নাম্বার কি আছে হরাইজন্টাল প্রজেক্টাইল মোশন। হরাইজন্টাল প্রজেক্টাইল মোশন কেমন? ধরো একটা বিমান উঠছে, যুদ্ধ বিমান, এটা আমার বিমান। তাহলে বিমানটা গতি আছে কোন দিকে ভি গতিবেগ আছে। এই মুহূর্তে বোমাকে ছেড়ে দিল, বোমাটা ছাড়লে কী হবে? বোমাটার গতি কী হবে? এদিকে ভি হবে। তো বোমাটা কেমন পড়বে? তাহলে বোমাটার গতি কোন দিকে? আনুভূমিক দিকে গতি, কারণ এই বিমানটা উঠছে কেমন? ভূমির সমান্তরালে উঠছে। তাহলে কেমন পড়বে? এটা এরকমভাবে এসে পড়বে এখানে। তাহলে এর গতিটাও কেমন হবে? প্রাসের গতি। বা আমি ধরো ছাদে দাঁড়িয়ে আছি, তোমার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি, আমি এখান থেকে ঢেলা মারছি, এরকম ঢিল ছুড়লাম, আমি একটা ভূমির সমান্তরালে একটা ঢেলা ছুড়লাম ইউ বেগে। এটা কেমন পড়বে? এটা এইভাবে পড়বে। এগুলো হচ্ছে কি আমার হরাইজন্টাল প্রজেক্টাইল মোশন। অর্থাৎ যখন কোনো বস্তুকে থিটা ইকুয়াল টু 0 অর্থাৎ ভূমির সমান্তরালে ছোড়া হবে একটা উচ্চতা থেকে, তখন সেটা হবে কি হরাইজন্টাল প্রজেক্টাইল মোশন। আরেকটা আছে কি ইনক্লাইন্ড প্লেনে আছে একটা, যে প্রজেক্ট 3 নাম্বার প্রজেক্টাইল মোশন। on an inclined plane, অর্থাৎ নততলে প্রজেক্টাইল মোশন। কেমন? ধরো এটা নততল আছে, এখানে একটা বস্তুকে ছুড়লাম, বস্তুটা সেখানে পড়লো, এটা হচ্ছে কি ইনক্লাইন্ড প্লেনে প্রজেক্টাইল মোশন। আমি আপাতত এটাকে আলোচনা করব অবলিক প্রজেক্টাইল মোশন। অবলিক প্রজেক্টাইল মোশন ধরো একটা বস্তুকে আমি ছুড়লাম, এখানে রাখো একটা বস্তুকে, যদি ভূমির সঙ্গে থিটা কোণে ছোড়া হয়, অর্থাৎ থিটাটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ প্রজেকশন, থিটাটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ইউ বেগে ছোড়া হলে কি বলেছিলাম? এক্স অক্ষ বরাবর তার বেগ কত থাকবে? ভি এক্স মানে হচ্ছে ইউ কস থিটা, আর ভি ওয়াই সমান কত হবে? ইউ সাইন থিটা। যার সাথে থিটা কোণ করে থাকে সেটা হয় কি কসের উপাংশ, এবং আরটা কি হয় সাইনের উপাংশ। এটা কি নাম ছিল? এ বিন্দু, এটা ও বিন্দু, এটা বি বিন্দু, আর সি বিন্দু। এখানে কী কী আছে? এটা হচ্ছে ও এ, এটা কি বললাম কি রেঞ্জ বা সীমা, আমাকে এটা ক্যালকুলেশন করতে হবে। 2 নাম্বার কি আছে? বি সি অর্থাৎ ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ বস্তুটি সর্বাধিক কত উচ্চতা পর্যন্ত উঠবে, ঠিক আছে। 3 নাম্বার করতে হবে কি টাইম অফ ফ্লাইট, অর্থাৎ উড্ডয়নকাল, অর্থাৎ এখান থেকে বস্তু যখন এখানে উঠছে আবার ভূমিতে পড়লো, কত সময় পর ভূমিতে পড়বে, অর্থাৎ কত সময় সে বায়ুর মধ্যে ছিল সেটা আমাকে বের করতে হবে। 3টে জিনিস আমরা ক্যালকুলেশন করব, রেঞ্জ, ম্যাক্সিমাম হাইট আর টাইম অফ ফ্লাইট। এখানে কী বলছিলাম? দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে কি ভি ইউ সাইন থিটা আর একটা হচ্ছে ইউ কস থিটা।
যত উপর দিকে কেসগুলো আছে সবকে ডিল করবে ইউ সাইন থিটা, কারণ এটা কি ঊর্ধ্বমুখী বেগ হচ্ছে কার, ইউ সাইন থিটার। তাহলে উপর দিকে যে কেসগুলো থাকবে সে ডিল করবে কোনটা, ভি সাইন ইউ সাইন থিটা, সেখানে ইউ কস থিটা কোনো রকম নাক গলাবে না। আর হরাইজন্টাল ক্ষেত্রে কী আছে, রেঞ্জ, একমাত্র এটা হচ্ছে কি হরাইজন্টাল কেস, এখানে কে নাক গলাবে, ইউ সাইন কস থিটা। তাহলে কী বললাম, ইউ সাইন থিটা, এটা কি বললাম ভার্টিক্যাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট। এটা কী করবে, বস্তুটিকে, বস্তু বলতে এখানে প্রাস লিখবো, প্রাসটির উলম্ব গতির জন্য দায়ী লিখে দিলাম। তো 1 নম্বর নির্ণয় করছি কি, উড্ডয়নকাল, উড্ডয়নকাল অর্থাৎ টাইম অফ ফ্লাইট। দেখো বস্তুটা কী ছিল, প্রাথমিক বেগ কোন দিকে ছিল, ঊর্ধ্বমুখী, প্রাসটার কত, ইউ সাইন থিটা প্রাথমিক বেগ। সর্বোচ্চ বিন্দুতে যখন হবে, এই পয়েন্টে সর্বোচ্চ বিন্দু, কোন পয়েন্ট, সি পয়েন্ট, এখানে কত হবে, ভি ইকুয়াল টু 0 হবে সর্বোচ্চ বিন্দুতে। নিচের দিকে কাজ করছে কি, জি কাজ করছে। ধরে নাও সর্বোচ্চ উচ্চতা উঠতে তার সময় লেগেছে টি, মনে করি সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় লাগে টি। তাহলে কি প্রাথমিক বেগ এটা, অন্তিম বেগ 0, ফর্মুলা কি জানি আমরা, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, মনে আছে ফর্মুলাটা। এখানে কেমন হবে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জি টি, এখানে ভি কত 0, ইউ কত, ইউ সাইন থিটা, জি মাইনাস জি ইন্টু টি, অর্থাৎ টি সমান কত হবে, ইউ সাইন থিটা বাই জি। এটা হচ্ছে কি সর্বাধিক উচ্চতা উঠতে প্রাসটি সময় নেবে কত, ইউ সাইন থিটা বাই জি। এটা কি সর্বাধিক উচ্চতা উঠতে প্রাসটি সময় নেবে, সর্বাধিক উচ্চতা উঠতে প্রাসটি এই সময় নেবে, লেখো এই সময় নেবে, অর্থাৎ কোনটা, এই সময় নেবে। এবার প্রাসটা যখনই ওপর দিয়ে উঠছে, কে উঠাচ্ছে, ইউ সাইন থিটা, তখন কী করছে, এই ভি ইউ কস থিটাটাকে টানছে এদিকে, সেজন্য কী হচ্ছে, এইখানে উঠছে, আমি দেখালাম কোনটা উঠছে এদিকে, কিন্তু ভি সাইন ইউ সাইন থিটাটা, ইউ কস থিটাটা কি টানছে ভূমির দিকে, সেজন্য সেটা সি পয়েন্টে আসছে। তো আমি শুধুমাত্র কি দেখলাম যে ঊর্ধ্বমুখী বেগ হচ্ছে ইউ সাইন থিটা, অন্তিম বেগ অর্থাৎ এখানে বেগটা কত, 0, কেন 0, যদি বেগটা 0 না হতো তাহলে কি আরও তো উঠতো। একটা বস্তুকে ছুড়ে দিলাম, ছুড়ে দিয়ে গেলো, বস্তুটা এখানে গিয়ে থামবে, তারপর নামবে, এখানে বেগটা কি 0 হবে, তারপর নামবে। যদি 0 না হয় সেটা আরও উঠবে, যদি বস্তুর বেগ 0 না হয় তাহলে তা আরও উঠবে, আরও উঠছে না মানে কি, তার দৌড় অতটাই, অর্থাৎ ওর বেশি সে উঠতে পারবে না। যতটা সময় লেগেছে এতটা উচ্চতা উঠতে, ঠিক অতটাই সময় লাগবে কি নামতে, অর্থাৎ পতনকাল কত হবে, পতনকাল সমান, পতনকাল সমান কত হবে, টি ইকুয়াল টু একই হবে কত, ইউ সাইন থিটা বাই জি, অর্থাৎ উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট সমান কত হবে, 2t, অর্থাৎ 2u সাইন থিটা বাই জি, 2u সাইন থিটা বাই জি সমান কত, অর্থাৎ t ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি। এটা মুখস্থ রাখবে, একদম মুখস্থ। এটাকে অন্যভাবে নির্ণয় করা যায়, এটা নোট করে নাও, তারপর দেখাচ্ছি। দেখো বস্তুটাকে ছুঁড়েছি কোন দিকে, এখানে ও বিন্দুতে ছোড়া হয়েছে, তো ও বিন্দু থেকে ছুঁড়েছি বস্তুটাকে, তার বেগ কত হচ্ছে, ইউ সাইন থিটা, বস্তুটা আবার কি এ বিন্দুতে এসে পড়ছে, তার উলম্ব থেকে সরণ কত, 0। তাহলে বস্তুটিকে ও বিন্দু থেকে ছোড়া হলে
যদি টি সময় পর ও বিন্দুতে এ বিন্দুতে পাতিত হয় তাহলে উলম্ব সরণ সমান কত? সরণ সমান 0। আমি এখান থেকে ছুঁড়েছিলাম, এই প্লেনেই পড়েছে। আমি ভূমি থেকে ছুঁড়েছি, আবার ভূমিতে গিয়েই পড়েছে, অর্থাৎ উলম্ব দিকে সরণ 0। আনুভূমিক সরণ হচ্ছে কিন্তু উলম্ব দিকে সরণ 0, অর্থাৎ বস্তুটা এরকম উচ্চতা এরকম জায়গায় যদি আটকে থাকতো, বস্তুটা যদি এরকম জায়গায় আটকে থাকতো তাহলে কী হতো? এটা হতো উলম্ব সরণ। কিন্তু বস্তুটা এখানে আটকে নেই, এটা পড়েছে কোন জায়গাতে? এই জায়গাতে। অর্থাৎ এটাও যে দূরত্ব মানে যে উচ্চতা আছে এটাও সেই উচ্চতায় আছে, অর্থাৎ উলম্ব সরণ 0। তাহলে উড্ডয়ন, এটি কী হবে? টিটা কি? উড্ডয়নকাল। তাহলে আমি কী লিখবো? এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এসের মান কত? 0। ইউ এর মান কত? কত বলা আছে? ইউ সাইন থিটা। আমি উলম্ব দিকে গতি বিবেচনা করছি, কখনো কসকে টানবো না, কারণ উলম্ব গতিতে কস না গলাবে না। সাইন থিটা ইন্টু ক্যাপিটাল টি মাইনাস হাফ জি ইন্টু ক্যাপিটাল টি স্কোয়ার। অর্থাৎ কথা আসছে দেখো, ইউ সাইন থিটা সমান হাফ জি টি। এখানে টি আর টি স্কোয়ার একটা কেটে গেল, শুধু টি রাখলাম। অর্থাৎ টি ইকুয়াল কত হবে? 2u সাইন থিটা বাই জি। তুমি যে কোনো একটা হিসাবে নির্ণয় করবে, হয়ে যাবে। এটা ধরো নির্ণয় করতে পারো, আগে এটা করলাম, এটাও করতে পারো, যে কোনো একটা। মেন প্রসেসটা মাথায় রাখবে। নোট করে নিয়েছো? এবার 2 নম্বর হচ্ছে কি ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম কেন বলা হচ্ছে? কারণ যতক্ষণ তার উলম্ব বেগ থাকবে ততক্ষণ সে উঠবে, অর্থাৎ এটাই তার হচ্ছে কি ম্যাক্সিমাম। এটা ধরো এইচ, সে মানটা কত হবে বের করছি। দেখো এখানে কত বললাম? বেগ আছে কোন দিকে? ইউ সাইন থিটা। বস্তুটা এই পয়েন্টে সি পয়েন্টে উঠলো, কোথায় ছুঁড়েছি? ও পয়েন্টে ছুঁড়েছি, সি পয়েন্টে গেল। কত উচ্চতা উঠলো? এইচ উচ্চতা উঠলো। তার এখানে বেগ কত? ভি ইকুয়াল টু 0। ভি ইকুয়াল টু 0। তাহলে আমাকে বের করতে হবে কি? এস বের করতে হবে। আমরা সম্পর্কে জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। যদি এইচ সর্বোচ্চ উচ্চতা হয় তাহলে 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2, ইউ বলতে কোনটা? ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2g ইন্টু এইচ। কী হবে? ভি সমান কেন 0? সর্বাধিক উচ্চতায় ভি ইকুয়াল টু 0, তাই তো? সর্বাধিক উচ্চতা মানে কি? আর উঠতে পারছে না সে, তার দম শেষ, অর্থাৎ বেগ শেষ। এখানে কথা আসছে, অর্থাৎ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান 2gh। তাহলে এইচ ইকুয়াল কত আসছে? এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। নোট করে নাও এটা। তো আমরা কী কী টার্ম পেলাম? 1 নাম্বার পেয়েছি টি ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি। 2 নাম্বার কি পেয়েছি? এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। আর একটা কি নির্ণয় করতে হবে? রেঞ্জ, অর্থাৎ সে অনুভূমিক দিকে কতটা দূরত্ব যাবে। তিন নম্বর প্রক্ষেপ সীমা। এখানে এইচ এম দিয়ে দেবে, এইচ এম দিয়ে দাও বা ম্যাক্স দাও, এম এ এক্স দাও। প্রক্ষেপ সীমা বলতে কি? অনুভূমিক
দূরত্ব। তার জন্য কে দায়ী? কে নাক গলায়? ইউ কস থিটা। অনুভূমিক দূরত্ব এর জন্য ইউ কস থিটা উপাংশ দায়ী। ঠিক আছে, এখানে কে করবে না? উল্লম্ব গতি না গলাবে না, কারণ কি? প্রিন্সিপাল অফ ইন্ডিপেন্ডেন্সি অফ মোশন। এবার দেখো কতক্ষণ সে যাবে এদিকে, কতক্ষণ যাবে? যতক্ষণ সে ওপরে থাকবে। বস্তুটা যতক্ষণ উঠতে থাকবে ততক্ষণ পর্যন্ত ইউ কস থিটা টানবে। বস্তুটা যতক্ষণ উপরে উঠবে ততক্ষণ ইউ কস থিটাটা অর্থাৎ এই আনুভূমিক বেগটা টানবে তাকে। এবং এই বেগটা কি? কনস্ট্যান্ট বেগ। কেন কনস্ট্যান্ট? দেখো তুমি যখন রাস্তা দিয়ে চলো, রাস্তা দিয়ে যাচ্ছ মানে কি? ভূমির সমান্তরালে যাচ্ছ, জি কাজ করছে কোন দিকে? তোমার মাথার উপর নিচের দিকে। কোনো ইফেক্ট পড়ে কি? পড়ে না। কখন পড়ে জি এর এফেক্ট? যখন তুমি ওপর দিয়ে উঠবে বা নিচের দিয়ে নামবে। এখানে হচ্ছে কি কেউ আছে কে বাধা দেওয়ার? একটাই ছিল, একজনই ছিল, কে? বায়ুর বাধা। তাকে আমি কি নগণ্য ধরে নিয়েছি, তাকে আগে আউট করে দিয়েছি। তাহলে এটা হচ্ছে কি কনস্ট্যান্ট বেগ। লিখে হবে বস্তুটি অনুভূমিক দিকে ততক্ষণই যাবে যতক্ষণ বায়ুর মধ্যে থাকবে। কতক্ষণ বায়ুর মধ্যে থাকবে? এই টাইমটা বায়ুর মধ্যে থাকবে সে। অর্থাৎ রেঞ্জ সমান হচ্ছে কি? অনুভূমিক বেগ গণিত উড্ডয়নকাল। অনুভূমিক বেগ কত? ইউ কস থিটা। উড্ডয়নকাল কত? 2u সাইন থিটা বাই জি। আর এখানে লিখতে পারি কত? এটা কি হচ্ছে? ভি এক্স ভি ওয়াই বাই জি লিখতে পারি। এটা কত? ভি এক্স, এটা ভি ওয়াই, অর্থাৎ 2vx vy ইন্টু জি, 2vx vy ইন্টু জি। ঠিক আছে, এটা কখন কাজে লাগবে? যদি আই জিকে ধরুন ভি বলে দিল কত? 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। এটা বেগের মান বলে দিল কত? 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তাহলে রেঞ্জ কত হবে? এটা কি নির্দেশ করছে? ভি এক্স। এটা কি নির্দেশ করছে? ভি ওয়াই। মানগুলো পুট করে দাও, অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ যদি কি বললাম, স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে যদি বেগ বলে দেয়, তাহলে একটা হচ্ছে কি ভি এক্স, একটা ভি ওয়াই। এখানে মান বসিয়ে দেবে, অঙ্ক হয়ে যাবে। আর যদি এই সমীকরণে মান বসাতে দাও, মাথা খারাপ হবে, খুঁজে পাবে না যে কোথায় বসাবো মানটা। এবার দেখো আবার রেঞ্জটা কীভাবে লিখতে পারি? রেঞ্জ ইকুয়াল কথা হলো আর দিয়ে প্রকাশ করা রেঞ্জকে 2u সাইন থিটা ইন্টু ইউ কস থিটা বাই কত আছে? জি। এটা ইউ কত হলো? ইউ স্কোয়ার হলো, ইউ স্কোয়ার করে দিলাম আর 2টা এখানে লিখলাম। তাহলে 2 সাইন থিটা কস থিটা কত হবে? সাইন 2 থিটা, অর্থাৎ ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটা হচ্ছে কি রেঞ্জ। অর্থাৎ রেঞ্জের মান কত এলো? 3 নম্বর আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এই তিনটে টার্ম যেন মুখস্থ থাকে, একদম নোট করে নাও। এই অঙ্কটা নোট করে নেবে। একটা সহজ অঙ্ক করে নাও। বলছে দুটি বস্তুকে ভূমির সহিত একটা 60 ডিগ্রি একটা 120 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, তাহলে টি সমান কত হবে, এইচ ম্যাক্স কত হবে, আর সমান কত হবে নির্ণয় করো। অর্থাৎ দুটো বস্তুর ক্ষেত্রে নির্ণয় করতে হবে। এক নম্বর হচ্ছে কি বলা হচ্ছে কি, আমরা জানি কি টি সমান কত জানি? টি সমান 2u সাইন থিটা বাই জি। একটা বস্তু কী করা হয়েছে? 60 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে 60, আর এটাকে কত হয়েছে 120। দুটোর বেগ কত? 20, এরও 20। তাহলে T1 কত হবে? বেগ কত? T1 এর ক্ষেত্রে কত হবে?
T1 জন্য কথা হচ্ছে ইউ ইকুয়াল টু 20 আর থিটা ইকুয়াল টু 60, অর্থাৎ T1 ইকুয়াল টু কত লিখব 2 × 20 × sin 60 বাই যে মান ধরো 10, কত আসছে এটা 60 মান কত √3, অর্থাৎ 2 গণিত 20 গণিত √3 বাই 2 × 10, অর্থাৎ কত হলো 20 √3 মিটার, সরি মিটার বলছি, সরি 20 ভুল হলো, এটা 20 হলো, এটা কেটে গেল, অর্থাৎ কত হবে 2 √3 সেকেন্ড। T2 কত হবে, T2 ক্ষেত্রে কত থিটা ইকুয়াল টু 120 আর ইউ ইকুয়াল টু কত বলা আছে সেই একই 20 মিটার পার সেকেন্ড। তাহলে T2 কত হবে 2 × 20 ইন্টু কত হবে সাইন 120 বাই 10। সাইন 120 ডিগ্রির মান কত, সাইন 120 ডিগ্রির মান কত, অল সাইন্স সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন পজিটিভ, এর মান কত হবে √3/2, অর্থাৎ 2 × 20 × √3/2, অর্থাৎ সাইন 180 মাইনাস 60 সমান হচ্ছে 120, সাইন 180 মাইনাস 60 সমান হচ্ছে কত সাইন 120, অর্থাৎ সাইন 60 সমান হচ্ছে কত সাইন 60, অর্থাৎ √3/2 বাই 10। এখানে কত আসছে 2 √3 সেকেন্ড। কী ঝামেলা, দুটো বস্তুকে দুদিকে ছড়েছি, কিন্তু কী আসছে দেখো দুটোরই সময় কত আসছে, কত T1 T2 সমান আসছে, অর্থাৎ T1 = T2 সমান কত আসছে 1:1। সেকেন্ডে কী বলা আছে, রেঞ্জ বের করতে হবে, সেকেন্ড কেসের ক্ষেত্রে রেঞ্জ 2 নাম্বার, সরি এইচ ম্যাক্স কত হবে, আমরা এইচ ম্যাক্সের ফর্মুলা কী জানি, এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে H1 কত হবে, কত ইউ বলতে কত 20 × 20 সাইন থিটা, অর্থাৎ কত সাইন 60 তার হোল স্কোয়ার বাই 2 × g বলতে 10, অর্থাৎ 20 × 20 সাইন মানে কত √3, 3/2 × 10 আর √3/2 মানে কত হবে 4, 1 4, অর্থাৎ 4, কারণ কত √3/2 এর হোল স্কোয়ার মানে কত 3 4, এটা 4 হলো। এবার দেখো এটা কেটে দাও, কত আসছে 5, অর্থাৎ 15 মিটার, ঠিক আছে। H2 কত হবে, H2 কত হবে, এখানে মান বসাও, একই মান বসাবো, কত ইউ এর জায়গায় কত 20 গণিত 20 ইন্টু কত হবে সাইন 120 তার হোল স্কোয়ার বাই কত হবে 2 × 10, সাইন 120 মান কত সেই √3/2, তাহলে √3/2 হলে কত হবে মানটা কত সেকেন্ড 15 মিটার পার সেকেন্ড, অর্থাৎ কত হচ্ছে হাইটও সমান, অর্থাৎ H1 = H2 সমান কত হচ্ছে 1:1। নোট করা হয়েছে, এটা নোট করেছো, মুছে দিচ্ছি এটা। 3 নম্বর পয়েন্ট কী বলা আছে, 3 নাম্বার আর বের করতে হবে, আর সমান কত জানি আমরা ইউ সাইন স্কোয়ার 2 থিটা বাই জি, অর্থাৎ আর সমান ইউ সাইন 2 থিটা বাই জি, এটা হবে ইউ স্কোয়ার। এখানে কত আসছে দেখো মান বসাও, R1 অর্থাৎ প্রথম বস্তুটার ক্ষেত্রে প্রক্ষেপ সীমা 20 × 20 × সাইন কত আসছে 2 × 60 বাই জি বলতে 10, অর্থাৎ 20 × 20 × সাইন 120 মান কত √3/2, √3/2 × 10, অর্থাৎ কত আসছে 20 √3 মিটার। R2 কত হবে, R2 কত হবে, এখানে বসো 20 × 20 গণিত কত হবে সাইন 2 × 120, শুধু থিটার পার্থক্য কত বাই জি বলতে 10,
সাইন 240-এর মান কত? সাইন 240 মানে কোন কোঅর্ডিনেট পড়ছে? অল সাইন ট্যান, থার্ড কোঅর্ডিনেট পড়ছে। এখানে সাইন কি? নেগেটিভ, সাইনটা নেগেটিভ, তাহলে এখানে কত আসবে? এর মান কত? -√3/2, অর্থাৎ 20 × 20 × -√3/2 × 10। এখানে কত আসছে মানটা? -20√3, অর্থাৎ রেঞ্জ কত এলো? r = -r2 = 20√3 মিটার। সবই সমান এলো, খালি রেঞ্জটা কি হলো? নেগেটিভ চলে এলো। অর্থাৎ কি, এখানে যেটা 60 ডিগ্রি ছুঁড়েছিলাম সেটা কেমন হয়েছে? এরকম পড়েছে। যেটা 120 ডিগ্রি ছোড়া হয়েছিল সেটা কেমন এসছে? এরকম 120। এটা হচ্ছে কত? 60। এটা হচ্ছে কত? -r2 হচ্ছে কত? r1। দুটো মান সমানে কিন্তু খালি অভিমুখটা আলাদা। ঠিক আছে, নোট করে নাও। দেখো জিনিসটা কোথায় পার্থক্য, দেখো এই যে 60 নিয়েছিলাম আর কত নিয়েছি? 120। এটা লেখা যায় কী হবে? দেখো 90 + 30, 90 - 30, অর্থাৎ π/2 ± থিটা, +- তোমরা এটা বাড়িতে করে দেখবে। কত? 30 নেবে, আর ওখানে কত নেবে? প্লাস কত হবে? 150 নিয়ে দেখবে কত হয়। ঠিক আছে, অর্থাৎ 90 ± থিটা করে যদি ছোড়া হয় তাহলে কত হবে? সবগুলো একই হবে, রেঞ্জ, হাইট, সব একই হবে। তোমরা আর একটা দিয়ে ভেরিফাই করবে। ঠিক আছে, নোট করে নেয় পয়েন্টটা। 90 + 30 আর 90 - 30, অর্থাৎ 90 ± থিটা করে যদি কোনো বস্তুকে ছোড়া হয় ওদের রেঞ্জ, হাইট এবং কী হবে? উড্ডয়নকাল সবই সমান হবে। অর্থাৎ যদি এরকম নাও, একটা ছুটছে কোন দিকে? 30 ডিগ্রি কোণে, অর্থাৎ 90 মাইনাস কত? 90 - 60, অর্থাৎ 30। অর্থাৎ 90 + 60 ছোটো একটা, অর্থাৎ কত হবে? 150, অর্থাৎ এদিকে 150। তাহলে এই কোণটা কত? 30 তো। অর্থাৎ এটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে ছোড়া হচ্ছে, এটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে ছোড়া হচ্ছে, দুটোকেই ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে ছোড়া হচ্ছে। খালি কী হচ্ছে? অভিমুখটা আলাদা। আমি সামনে দিয়ে দাঁড়িয়ে ছুটছি, তুমি আমার পিছনে দাঁড়িয়ে ওইদিকে ছুটছো। আমি এদিকে ছুটছি, তুমি ওইদিকে ছুটছো, এটাই পার্থক্য, আর কিচ্ছু নয়। নোট করে নাও জিনিসটা। ওই পয়েন্ট থেকে এমসিকিউ আসে। আরটা দেখে নাও, যদি 45 ± থিটা কোণে একটা বস্তুকে ছোড়া হয় বা দুটো বস্তুকে ছোড়া হয়, 40 ± থিটা, আরটা কত? থিটা একটা নিলাম, আরটা 90 - থিটা, থিটা করে নিলাম, আরটা 90 - থিটা করে ছোড়া হলে রেঞ্জ কী হবে? আর মান বসাও। আর কত হচ্ছে? দেখো r1 কত হচ্ছে? u² sin 2 θ/g, কোনো পরিবর্তন নাই, টুকে দিলাম ধরে। r2 কত হবে? ইউ প্রাথমিক কিন্তু একই ধরছি, sin 2, প্রথম বসে এটা বসাও, সরি এটাকে 90 - θ/g, অর্থাৎ u² sin কত হবে? 180 - 2 θ/g, কত হবে এটা মানটা? u² sin 2 θ/g। তাহলে এটার জন্য কি হলো আমার? যে থিটা আর 90 - থিটা কোণটা প্রায় একই হয়ে গেল, অর্থাৎ রেঞ্জটা কি সমান? এই থিটা ও 90 - থিটাকে বলা হয় কি? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। নোট রাখবে এটা, 90 ± থিটা, অর্থাৎ একটা বস্তুকে যদি 30 ডিগ্রি করে ছোড়া হয় আর একটা বস্তু যদি 60 ডিগ্রি করে ছোড়া হয় তাহলে বস্তু দুটো কী হবে? রেঞ্জ সমান হবে। অর্থাৎ এখানে ছোড়া হয়েছে, এটা 30 ডিগ্রি করে ছুড়লে সেটা এখানে এসে পড়লো, 60 ডিগ্রি করে ছুড়বে এটা এখানে এসে পড়বে, একই জায়গাতে পড়বে। 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, অর্থাৎ 90 + থিটা, এটা 30 ডিগ্রি আর এটা 90 - 30 কোণে ছুড়লে কী হবে? বস্তু দুটোর রেঞ্জ সমান হবে, অর্থাৎ তারা একই জায়গাতে পড়বে। নোট রাখবে পয়েন্টটা। এবার দেখো এটা পালা।
R1 বের করে পর R1 একটা ক্ষেত্রে একটা ক্ষেত্রে নেবো কত 45 প্লাস থিটা আর একটা 45 মাইনাস থিটা। তাহলে R1 কত নিচ্ছি, এটা ধরুন আলফা 1 আর একটা আলফা 2। তাহলে কথা হচ্ছে ইউ স্কোয়ার সাইন কত বসাবো 2 ইন্টু 45 প্লাস থিটা বাই জি, অর্থাৎ ইউ স্কোয়ার সাইন 2 হবে 90 প্লাস থিটা বাই জি। কথা আসছে আমার এখানে ইউ স্কোয়ার সাইন, এটা 2 থিটা হবে, সাইন 90 প্লাস থিটা কত হবে, সাইন 90 প্লাস থিটা কত হবে কস থিটা, অর্থাৎ কত হলো কস 2 থিটা বাই জি R1। এবার কত নাও 45 মাইনাস থিটা, তাহলে R2 কত আসবে ইউ স্কোয়ার সাইন একে আসবে 90, এখানে প্লাস ছিল এখানে কত হবে মাইনাস 2 থিটা, সাইন 90 মাইনাস 2 থিটা সমান কত সেটাও কস থিটা বাই জি, অর্থাৎ ইউ স্কোয়ার কস 2 থিটা বাই জি। অর্থাৎ একটা বস্তুকে যদি 40 প্লাস মাইনাস দুটো বস্তুকে যদি 40 প্লাস মাইনাস 2 থিটা কোণে ছোড়া হয়, 40 প্লাস মাইনাস থিটা কোণে ছোড়া হলে তার রেঞ্জের মান কী হবে সমান হবে, রেঞ্জের মান সমান হবে। এই সবকটা পয়েন্ট কিন্তু এমসিকিউ এর জন্যে নোট করে রেখে দাও একদম। এরপর দেখো আর ম্যাক্স কখন হবে, আর ইকুয়াল টু আর ম্যাক্স কখন হবে, কত আর সমান কি জানি আমরা ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এই আর ম্যাক্সের মান কখন সর্বোচ্চ হবে, এখানে কি ইউটা তো ফিক্সড জিটাও ফিক্সড, সাইন 2 থিটার মানটা পরিবর্তন হতে পারে কত 0 থেকে 1 এর মাঝে পরিবর্তন হবে, মাইনাস একটা হবে না, মাইনাস একটা কী হবে শুধু অভিমুখটা চেঞ্জ করে যাবে, মাইনাস নেওয়া মানে অভিমুখ পরিবর্তন হয়ে যাওয়া। তাহলে যদি কী হবে আর ইকুয়াল টু আর ম্যাক্স হবে যদি সাইন 2 থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ ম্যাক্সিমাম হয় সর্বোচ্চ হয়, যদি সাইন 2 থিটার মান সর্বোচ্চ হয়, সাইন 2 থিটা এর মান সর্বোচ্চ হলে কত হবে আর ইকুয়াল টু আর ম্যাক্স হবে, অর্থাৎ কত হবে সাইন 2 থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ সাইন 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, সরি সাইন 90, অর্থাৎ 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি। তাহলে একটা বস্তুকে যদি 45 ডিগ্রি কোণে ছোড়া হয় তাহলে সর্বাধিক দূরত্ব যাবে, ঠিক আছে। তোমাকে সবথেকে বেশি দূরে ঢিল ছুটতে গেলে কী করতে হবে, আমাকে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি কোণে ছুটতে হবে, তাহলে কী হতে হবে আর ইকুয়াল টু আর ম্যাক্স হবে, অর্থাৎ আর ম্যাক্স সমান কত হবে তখন আর ম্যাক্স সমান কত হবে এটা 1, অর্থাৎ ইউ স্কোয়ার বাই জি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি কোণে কোনো প্লাসকে ছুড়লে সেটি সর্বাধিক অনুভূমিক দূরত্ব যাবে। তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রিতে বাকি জিনিসগুলো কত হবে, থিটা ইকুয়াল টু যদি 45 হয় তাহলে টি ইকুয়াল টু কত হবে 2u সাইন 45 বাই জি, অর্থাৎ 2u সাইন 45 মান কত 1/√2 বাই জি, ঠিক আছে। কত আসছে √2u বাই জি, এটা হচ্ছে কত টি তখন, অর্থাৎ সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব অর্থাৎ রেঞ্জ যখন সর্বোচ্চ তখন টাইম কত হবে √2u বাই জি, রেঞ্জ যখন সর্বোচ্চ তখন সময় এটা, রেঞ্জ যখন সর্বোচ্চ তখন উড্ডয়নকাল সমান কত √2u বাই জি। হিসাবে ঠিক করলাম তো, দেখো 2u বাই √2g, অর্থাৎ কত হলো এটা √2g।
ইউ বাই জি। নোট করো এটা। এরপর এই কন্ডিশনে এইচ কত হবে, থিটা ইকুয়াল টু 45 অর্থাৎ কি আর ম্যাক্স, সেখানে এইচ কত হবে, এইচ ম্যাক্স সমান কত হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 45 বাই 2g অর্থাৎ ইউ স্কোয়ার 1/√2 তার হোল স্কোয়ার বাই 2g অর্থাৎ ইউ স্কোয়ার বাই কত হবে 4g। অর্থাৎ যখন রেঞ্জ সর্বোচ্চ তখন হাইট কত হবে, সর্বোচ্চ হাইট এটা হবে, অর্থাৎ 45 ডিগ্রি কোণে কোনো বস্তুকে ছোড়া হলে বা কি লিখব, সর্বাধিক সীমায় ছোড়া হলে সর্বাধিক উচ্চতা সমান কত হবে, উচ্চতা সমান ইউ স্কোয়ার বাই 4g। এটা শুধুমাত্র 45 ডিগ্রিতে যখন থিটা ইকুয়াল টু 45 অর্থাৎ যখন কী হবে আর ইকুয়াল টু আর ম্যাক্স। নোট করো এটা, তাদের নোট করো। এরপরের কেস দেখো, এইচ ম্যাক্সিমাম মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, ওই কোণে টোকা ছিল আমি মাঝে টুকলাম, তাহলে তো এইচ বা আর বাই এইচ কত হবে, রেঞ্জের সাথে হাইটের অনুপাতটা কত হবে, আর এর মানটা পুট করে এখানে কত আসছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এর কত আসছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এই জি কেটে দাও আর ইউ স্কোয়ার কেটে দাও, তাহলে পড়ে থাকলো কি আমার এখানে উপরে সাইন 2 থিটা মানে কত হবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, ঠিক আছে এখানে, আর এখানে 2 ছিল সেটা কী হবে ওপরে গুণ হবে, ওপরে 2 গুণ হলো, এই 2টা ওপরে গুণ হলো বাই নিচে কি পড়া আছে কি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে একটা কেটে দিলাম, পড়ে থাকলো কত 2 গণিতে 2 4 কস থিটা বাই সাইন থিটা কট থিটা, অর্থাৎ আর সমান কত হবে 4h কট থিটা। যখন আর ইকুয়াল টু আর ম্যাক্স তখন কী হবে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, সেই কন্ডিশনে কত হবে, সেই কন্ডিশনে আর ম্যাক্স ইকুয়াল টু কত হবে 4h কট 45 অর্থাৎ আর ম্যাক্স সমান 4h। এইচ বা এইচ এম লিখতে পারো, কোনো অসুবিধা নাই, এইচ এম লিখো। অর্থাৎ 45 ডিগ্রি কোণে ছোড়া হলে আর ম্যাক্স কত হবে, অর্থাৎ রেঞ্জ কত হবে উচ্চতার 4 গুণ, উচ্চতার 4 গুণ। এই পয়েন্ট থেকে এমসিকিউ দিয়ে দেবে, অর্থাৎ বলা হলো কি একটা বস্তুকে এমনভাবে ছোড়া হলো যাতে সে সর্বাধিক দূরত্ব যেতে পারে, অনুভূমিক দিকে সে সর্বাধিক দূরত্ব যেতে পারে, একটা বস্তুকে এমনভাবে ছোড়া হলো যাতে সে অনুভূমিকভাবে সর্বাধিক দূরত্ব যেতে পারে, তার রেঞ্জ যদি 100 মিটার হয়, রেঞ্জ যদি 100 মিটার হয় তাহলে হাইট কত হবে, 100/4 সমান 25 মিটার, বা যদি বলা হয় তার হাইট ইকুয়াল টু বলে দিল 100 মিটার, তার রেঞ্জ কত হবে 4 × 100 = 400। এই পয়েন্ট থেকেও এমসিকিউ আসে। ঠিক আছে, আজকে এই পয়েন্টই থাক, ভালোভাবে এটা পড়বে, এর উপর বেস করে আরও ডিপে ঢুকবো, ভালোভাবে পড়াশোনা করবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।